হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ট্রাভেল ব্লগে, যেখানে আজ আমি ট্রাভেল করব এসআর ট্রাভেলসের একটি হুন্দাই বাসে করে নওগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে, যেখানে এ রুটের অন্যতম লাক্সারিয়াস এবং বেশ এক্সপেন্সিভ একটি বাসে করে ঈদের ফিরতি ট্রিপে আমি নওগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে আজ একটি জার্নি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ট্রাভেল ব্লগটি আমার সাথে থাকলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা আমার সাথে ট্রাভেল করছেন। তবে চলুন শুরু করা যাক আমার 22তম ট্রাভেল ব্লগ, ট্রাভেল উইথ এসআর ট্রাভেলস। যেহেতু এটি একটি আমার ঈদ ফিরতি ট্রিপ ছিল, সো 1550 টাকা দিয়ে কিন্তু আমি এই বাসটির টিকিট সংগ্রহ করি। আই ডোন্ট নো এসআর ট্রাভেলসের এই বাসটির ভাড়া কত টাকা, কিন্তু যখন আমি হানিফ এন্টারপ্রাইজে ভলভো বাসে করে নওগাঁ থেকে ঢাকা গিয়েছিলাম, তখন আমাকে পার সিটের জন্য ব্যয় করতে হয়েছিল 1200 টাকা। জার্নি করার আগে বাসটি দেখে আমার মনে হচ্ছিল যে আমার জার্নিতে আজকে কিছুটা বিঘ্নতা ঘটতে পারে। আজকে আমার জার্নি করার জন্য আমার সিট নাম্বার হলো D8, মানে পেছন থেকে আগের সারির একটি সিট। যেহেতু এই বাসটিতে করে ঢাকার উদ্দেশ্যে ভ্রমণ করা ছাড়া আমার কাছে আর কোনো প্রকার বিকল্প অপশন নেই, সো আমি এই বাস D8 সিটটি বুকিং করে নিই 1550 টাকার বিনিময়ে। আর মজার ব্যাপার হলো যে গাড়িতে ওঠার সাথে সাথে কিন্তু আমি গাইড সাহেব রনি ভাইকে ট্রাভেল ব্লগ করার জন্য পটিয়ে ফেলি। এসআর ট্রাভেলসের এই বাসটির ভেতরে কন্ডিশন বেশ নিট অ্যান্ড ক্লিন। এসি বাসের ক্ষেত্রে এবং নিট অ্যান্ড ক্লিন থাকা কিন্তু বেশ জরুরি বলে আমার মনে হয়। দুপুর 12টা 45 মিনিটে নওগাঁর নতুন বাস কাউন্টার থেকে আমার ভ্রমণকারী বাসটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও কিন্তু কিছু যাত্রী সময় মতন উপস্থিত না থাকার কারণে প্রায় 15 থেকে 20 মিনিট লেট করে 1টা 5 মিনিটে আমার ভ্রমণকারী বাসটি ঢাকার উদ্দেশ্যে জার্নি করা শুরু করে। সো আমার সিটটি যেহেতু ছিল সবচেয়ে পেছনে, সো আমি কিন্তু সামনের অংশে ভিডিও খুব কম করতে পেরেছি। মানে আমি নওগাঁ বগুড়াগামী সান্তাহার হাইওয়ের কিছু অংশ ক্লিপ সংগ্রহ করতে পেরেছি। তাছাড়া আমি বগুড়ার যে ঠনঠনিয়া বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে সরাসরি ঢাকা পর্যন্ত ভিডিও ক্লিপ সংগ্রহ করতে সক্ষম হয়েছি। যেহেতু আমি আমার জার্নিটাকে দুপুরবেলা শুরু করেছি, সো সিটির মধ্যে কিন্তু বেশ থ্রি হুইলার, রিক্সা, বাস, ট্রাক সব কিছুর একটা চাপ রয়েছিল, যার জন্য আমাদের ভ্রমণকারী বাসটি কিন্তু তেমন একটা স্পিড নিয়ে এগিয়ে যেতে পারছিল না। এছাড়া আমাদের ভ্রমণকারী বাসের গাইড সাহেব কিন্তু তাদের বিভিন্ন স্থানে কাউন্টারগুলো থেকে গাড়িতে যাত্রী তোলা শুরু করে ইতিমধ্যে। আর আমি সামনে বসে থাকার কারণে কিন্তু গাড়িতে যাত্রী উঠতে বেশ অনেকটা বেগ পাচ্ছিল, যার জন্য কিন্তু গাইড রনি ভাই আমাকে রিকোয়েস্ট করে আমি যেন আমার সিটিকে বসে পরবর্তীতে সময় করে উনি আমাকে ডেকে নেবে ভিডিও ক্লিপ সংগ্রহ করার জন্য। ফলে আমি রনি ভাই রিকোয়েস্ট রাখতে কিন্তু আমার সিটে গিয়ে বসে পড়ি। বগুড়ার বিভিন্ন স্থানে কাউন্টারগুলো থেকে যাত্রী সংগ্রহ করার পর কিন্তু রনি ভাই আমাকে সামনে ডেকে নিয়ে আসে ভিডিও করার জন্য। অ্যান্ড ফাইনালি উই স্টার্ট আওয়ার স্মুথ জার্নি উইথ হুন্দাই ইউনিভার্স এক্সপ্রেস বাস। বগুড়া ঠনঠনিয়া পার করার পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন হয়ে পড়ে হোটেল ফুড ভিলেজ। হোটেল ফুড ভিলেজে 20 থেকে 25 মিনিটে একটি জার্নি বিরতি শেষ করে কিন্তু আমরা আবারও জার্নি করা শুরু করব ঢাকার উদ্দেশ্যে। 5 মিনিটের মধ্যে কিন্তু আমরা হোটেল ফুড ভিলেজে এসে পৌঁছে যাই। প্রায় আধা ঘন্টা পর কিন্তু আমাদের ভ্রমণকারী বাসটি ঢাকার উদ্দেশ্যে জার্নি করা শুরু করে হোটেল ফুড ভিলেজের একটি হোটেল বিরতি শেষ করে। আর এখান থেকে কিন্তু শুরু হয় আমার সামনে বসে জার্নি উপভোগ করা। হোটেল ফুড ভিলেজ থেকে কিছুটা সামনে এগিয়ে একটি ইউটার্ন দিয়ে কিন্তু আমরা আবার জার্নি করা শুরু করে দিই ঢাকার উদ্দেশ্যে। আমার ভ্রমণকারী হুন্দাই বাসটি বেশ হেভি হওয়ার কারণে কিন্তু গাড়িটি ঘোরাতে বেশ বেগ পেতে হয়েছে। এখন অনেকে বলতে পারে এখানে তো কোনো প্রকার ঢালু ছিল না, তাহলে কেন বেগ পেতে হয়েছে? মূলত একটি হেভি ওয়েটেড গাড়ি যখন টার্নিং নেয় তখন কিন্তু অনেকটা বেগ পেতে হয় শুধুমাত্র গাড়ির ওয়েটের জন্যই। অনেকটা আমরা এটাকে রিভার্স ফোর্সও বলতে পারি। যাই হোক, ইউটার্ন নেওয়ার পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন হয়ে পড়ে হাটিকুমুল ইন্টারচেঞ্জ। আর যেদিন আমরা ভ্রমণ করছিলাম সেদিন কিন্তু তাপমাত্রা বেশ ভালোই ছিল, কিন্তু গাড়ির ভেতরে তাপমাত্রাটাও বেশ ভালোই ছিল বলে আমার মনে হচ্ছে, যেটা আমার কাছে এসি বাসের ক্ষেত্রে অস্বাভাবিক বলে মনে হয়েছে। তবে চলুন এবার একটু ফুল সাউন্ডের সাথে শুনে আসা যাক গাড়ির ভেতরে কেবিন নয়েজ, পাশাপাশি ইঞ্জিন সাউন্ড। আর মূলত গাড়িটির ইঞ্জিন পজিশন বাসটির পেছনের অংশে, যার জন্য কিন্তু গাড়ির পেছনের অংশ থেকে খুব কম পরিমাণে ইঞ্জিন সাউন্ড আসছিল।
এরপর আমি গাড়ির ভেতরের যে কন্ডিশন রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। যদি কেউ বিষয়টি উপভোগ করতে না চান তবে স্কিপ করে সামনে চলে যেতে পারেন। বেশ লম্বা একটা জার্নি উপভোগ করতে করতে আমরা বগুড়া শেরপুর ঠনঠনিয়া বাস স্ট্যান্ড ও বগুড়া বিভিন্ন স্থানগুলো ত্যাগ করে কিন্তু আমরা হাটিকুরবুল ইন্টারচেঞ্জের অনেক কাছাকাছি চলে এসেছি। আর উত্তরবঙ্গের N5-এর এই রাস্তাটাকে আমার কাছে কিছুটা এক্সপ্রেস হাইওয়ের মতন লাগে। ঢাকা থেকে উত্তরবঙ্গ রংপুর বিভাগীয় এই রাস্তাটি কিন্তু 6 লেন বিশিষ্ট একটি মহাসড়ক, যেখানে দুই পাশে দুটি রাস্তাতেই কিন্তু একটি করে সার্ভিস লেন রয়েছে। তাছাড়া মেন লেনে কিন্তু রয়েছে 2টি করে 4টি এক্সপ্রেসওয়ে। হাটিকুরমুল ইন্টারচেঞ্জের আমরা কাছাকাছি চলে আসার পর কিন্তু আমরা হাতের বামের ব্রিজ দিয়ে উঠে যাব, যেখান থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হয়ে পড়বে যমুনা সেতু। টু বি অনেস্ট, রেডিমিক্সের রাস্তাগুলো কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না, কারণ এই রাস্তাগুলো দিয়ে গেলে কিন্তু ঘর 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 একটা বিরক্তিকর সাউন্ড পাওয়া যায় গাড়ির ভেতরে, যেটা আর কারো কাছে ভালো লাগুক না লাগুক আমার কাছে কিন্তু বেশ বিরক্তিকর বলে মনে হয়। কিন্তু আমাদের গাড়ির ড্রাইভার সাহেব পিচ ঢালাই রাস্তা হোক কিংবা রেডিমিক্সের রাস্তা খুব স্মুথলি আমাদের ভ্রমণকারী বাসটিকে চালিয়ে ঢাকা নিয়ে এসেছেন। আর এই গাড়ির সামনের অংশে কোনো প্রকার ইঞ্জিন ছিল না বলে কিন্তু এই গাড়িটির ভেতরে তেমন একটা ইঞ্জিন সাউন্ড কিংবা ইঞ্জিন নয়েজ ছিল না। ভ্রমণ ভিডিওর এই পর্যায়ে কিন্তু আমরা হাটিকুমুল ইন্টারচেঞ্জের বামে ব্রিজ দিয়ে উঠে পড়ি ঢাকার উদ্দেশ্যে, যেখান থেকে আমরা পূর্বেই বলেছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন যমুনা সেতু। বর্তমানে হাটিকুমুল ইন্টারচেঞ্জের ব্রিজের এই রাস্তাটির কাজ কিন্তু খুব দ্রুততার সাথে এগিয়ে চলছে। ধারণা করা যায় খুব শীঘ্রই হয়তো 2 থেকে 3 মাসের মধ্যে এই রাস্তাটি ওপেন করা হবে। আমার ভ্রমণকারী বাসটি সম্পর্কে বলতে গেলে এটি একটি হুন্ডা ইউনিভার্স এক্সপ্রেস নোবেল মডেলের বাস, কিন্তু বর্তমানে এই বাসটির কন্ডিশন বেশ নাজেহাল বললেই চলে। আর কোরিয়ান জায়ান্ট এই বাসগুলো কিন্তু বাংলাদেশে বর্তমানে আর ইম্পোর্ট করা হচ্ছে না। ফলে আমাদের দেশের বাস মালিকরা যারা পূর্বে এই বাসগুলোকে সংগ্রহ করেছিল তারা বিভিন্নভাবে রিপেয়ার রিবডি পাশাপাশি বিভিন্ন রকমের কাজ করিয়ে পুনরায় তাদের সার্ভিসে যুক্ত করছে। তবে এসআর ট্রাভেলসের সর্বমোট 13 ইউনিট হুন্ডা এই বাসের মধ্যে কোন বাসটির কন্ডিশন কেমন তা আমি জানি না, তবে এই বাসটির কন্ডিশন বেশ নাজেহাল বলে আমার মনে হয়েছে। প্রথমত এই বাসটির এসির কন্ডিশন আমার কাছে বেশ বাজে বলে মনে হয়েছে, যেখানে এই বাসটির সামনের অংশে বসে আমার মনে হচ্ছিল যে আমি হয়তো কোনো প্রকার নন এসি বাসের সামনের অংশে বসে রয়েছি যার মাথার উপর ফ্যান চলছে। এছাড়া আমার সিট কিন্তু ছিল পেছন থেকে, তার আগের সিটটি, সেখানে কিন্তু আমি বেশ ইঞ্জিন সাউন্ড অনুভব করছিলাম। যেহেতু বাসটির ইঞ্জিন পজিশন বাসটির পেছনের অংশে, সব বাসটির সামনের অংশে সাউন্ড না আসা এটাই কিন্তু স্বাভাবিক। আর গাড়িটির ভিতরে কেবিন নয়েজের কথা বলতে গেলে গাড়িটির ভিতরে কেবিন নয়েজ মোটামুটি মানের ছিল।
বাসটির কোনো অংশ থেকে হয়তো বাসটির কোনো একটি নাট লুজ হয়ে গিয়েছে, যেখান থেকে নাট ও বোল্টের যে লুজ হওয়ার জন্য ক্যাচ ক্যাচ আওয়াজ হয় সেটা পাচ্ছিলাম গাড়ির ভেতর থেকে। ভিডিওতে যে সাউন্ডটি রয়েছে সেখানে হয়তো অনেকেই বুঝতে পারবে না। তো বেশ অনেকটা বকবক করতে করতে কিন্তু আমরা চলে এসেছি যমুনা সেতুর অ্যাপ্রোচে। যমুনা সেতু সিরাজগঞ্জ প্রান্তের অ্যাপ্রোচ শেষ করে কিন্তু আমরা টোল প্লাজার কাছাকাছি চলে আসি খুব দ্রুততার সাথেই। বাংলাদেশে প্রায় 300 ইউনিটের কাছাকাছি হুন্দাই ইউনিভার্স এক্সপ্রেস বাস রয়েছে, যার মধ্যে বাংলাদেশে নির্মাণ করা কয়েকটি হুন্দাই বাস থাকলেও কিন্তু বেশিরভাগ বাসগুলো কিন্তু দক্ষিণ কোরিয়া থেকে নির্মাণ করে অতএব বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। আর আমি যে বাসটিতে বর্তমানে ভ্রমণ করছি সেটি কিন্তু একটি সিবিইউ বাস, মানে কমপ্লিটলি বিল্ড ইউনিট, যাকে বাইরের দেশ থেকে নির্মাণ করে অতএব বাংলাদেশে নিয়ে আসা হয়। যমুনা সেতুর টাঙ্গাইল প্রান্তে এসে কিন্তু আমাদের ভ্রমণকারী বাসটি একটু এগ্রেসিভলি এগিয়ে যেতে শুরু করে। এদিকে আমাদের ভ্রমণ স্টার্ট করা প্রায় 3 ঘন্টার কাছাকাছি হয়ে গিয়েছে। লাস্ট কিছুদিন আগে কিন্তু আমি একতা ট্রান্সপোর্টের একটি ট্রাভেল ব্লগ আপলোড করেছিলাম আমার চ্যানেলে। নওগাঁ থেকে ঢাকা আসার ওই ট্রাভেল ব্লগটি আমি করেছিলাম মার্সিডিজ বেঞ্জের একতা ট্রান্সপোর্টের একটি বাসে করে। এখন পর্যন্ত বাংলাদেশের সবগুলো ব্র্যান্ডের বাসে কিন্তু আমার ট্রাভেল করা হয়েছে, শুধুমাত্র আনহয় আনকাই সিকেডি প্রোডাক্টগুলো বাদে, যেখানে আনহয় আনকাই সিকেডি বাসগুলো বর্তমানে যুক্ত রয়েছে দেশ ট্রাভেলসের ভরে, যেগুলো কিন্তু ঢাকা থেকে খাগড়াছড়ির নিয়মিত সার্ভিস প্রদান করছে। যেহেতু 1500+ টাকা আমি খরচ করেছি এই বাসটিতে জার্নি করার জন্য, স্যার ট্রাভেল ব্লগটিকে একটু বড়ই করলাম আমি। যমুনা সেতু পার করার পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন টাঙ্গাইলের এলেঙ্গা। আর এদিকে যখন আমরা টাঙ্গাইলের কালীহাতি এলেঙ্গা হাইওয়েতে উঠে পড়ে তখন কিন্তু আমাদের ভ্রমণকারী বাসটি বেশ এগ্রেসিভলি এগিয়ে যেতে শুরু করে ঢাকার উদ্দেশ্যে। তবে চলুন ভিডিওর মেইন সাউন্ডের সাথে ফুল ভলিউম দিয়ে গাড়ির মেইন ইঞ্জিন সাউন্ড পাশাপাশি গাড়ির কেবিন শুনে আসা যাক। যদি কেউ উপভোগ করতে না চান তবে স্কিপ করে সামনে চলে যেতে পারেন। আবারও বেশ লং একটা জার্নি উপভোগ করার পর কিন্তু আমরা চলে আসি এলেঙ্গায়। আর এলেঙ্গা আসার পর আমার প্রথম মতামত থাকে এই যে কাজটা চলতেছে সেটা কি আর কখনো শেষ হবে না। কয়েকটা বছর বললে ভুল হবে, প্রায় আনুমানিক 7 থেকে 8 বছর যাবৎ আমি এই পরিস্থিতিতে দেখতেছি এই জায়গাটাকে। মাঝে মাঝে মনে হয় যে মির্জাপুর থেকে এলেঙ্গার যে জ্যামটা রয়েছে সেটা মাত্র এই জায়গাটার জন্যই হয়ে থাকে।
সো যাই হোক, আর কিছু বলার নেই, কারণ আমরা ভুল করেছি, আমরা বাংলাদেশে জন্মেছি বলে। মির্জাপুর হাইওয়ের যে রাস্তাটা রয়েছে সেটা দেখলেও কিন্তু কিছুটা এক্সপ্রেস হাইওয়ের ফিল পাওয়া যায়, যেখানে দুই পাশে সার্ভিস লেন থাকলেও মাঝের অংশে কিন্তু রয়েছে এক্সপ্রেস লেন। এসআর ট্রাভেলসের এই হুন্দাই বাসটাতে জার্নি করার পর আমি যতটা বুঝতে পারলাম যে লাক্সারি সেগমেন্টের বাসগুলো যত স্পিডে চলুক না কেন, বাইরে তেমন স্পিড বোঝা গেল, ভেতরে স্পিড বোঝা খুবই মুশকিল। আর আমার ভ্রমণকারী বাসটা অতিরিক্ত স্পিড নিয়ে কোনো প্রকার পারাপারি করেনি বললেই চলে। মাঝে মাঝে কিছু লোকাল কিংবা সেমি লোকাল অপারেটরগুলোকে বেশ হেভিলি ক্রুজ করে ওভারটেক করে ফেলেছিল আমার ভ্রমণকারী বাসটি। সো ভিডিওটাকে আর বেশি লেন্দি করবো না, এমনিতে 15 মিনিট প্লাস হয়ে গিয়েছে। মির্জাপুর পার করে যখন আমরা চন্দ্রায় চলে আসি তখন কিন্তু আমাদের গাড়ি থেকে আস্তে আস্তে যাত্রী নামা শুরু করে, যার জন্য আমার গাইড সাহেব আমাকে আবারও রিকোয়েস্ট করে আমার নিজের সিটে চলে যাওয়ার জন্য। আর ভাগ্য খারাপ হলে যা হয় যে আমাদের ভ্রমণকারী বাস থেকে চন্দ্রা থেকে যেসব যাত্রী নেমে যাওয়া শুরু করে সেগুলো ছিল বাসের পেছনের অংশের যাত্রী। আর সামনের অংশে যেসব যাত্রীগুলো রয়েছে তারা কিন্তু নামবে টেকনিক্যাল কিংবা কল্যাণপুরের বিভিন্ন জায়গাগুলোতে। অবশেষে আমরা যখন হেমায়তপুরের কাছাকাছি চলে আসি তখন কিন্তু আমাদের ভ্রমণকারী বাসের D4 থেকে একজন যাত্রী নেমে যায় এবং আমি সেই সিটটিতে বসে পড়ি। অ্যান্ড এক্সট্রিমলি সরি, এরপর আমি আর কোনো প্রকার ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনের চার্জ খুব কমই ছিল। ফাইনালি সন্ধ্যা 6:25 আমার ভ্রমণকারী বাসটি আমাকে তাদের গ্রাউন্ডে নামিয়ে দেয়। ঢাকার টেকনিক্যালে থাকা এসআর ট্রাভেলসের নিজস্ব গ্রাউন্ডে কিন্তু তাদের গাড়িটি পার্কিং করা হয় পরবর্তীতে। বেশ খারাপও না এবং বেশ ভালো না, এরকম একটা জার্নি উপভোগ করতে পেরেছি এসআর ট্রাভেলসের এই বাসটিতে করে আমি। সো জার্নিটিকে রেটিং দিতে হলে কিন্তু আমি 10-6 দিব। এসআর ট্রাভেলসের এই জার্নিটির ভালো দিকগুলো বলতে গেলে স্টাফ, সুপারভাইজার এবং ড্রাইভার সাহেব বেশ কোঅপারেটিভ ছিল, যেখানে বগুড়া আসার পর কিন্তু আমাদের গাড়ির ড্রাইভার সাহেব একবার চেঞ্জ হয়। এছাড়া গাড়ির কন্ডিশনে বেশ ভালো ছিল, যার জন্য কিন্তু একটা হেভি ক্রুজিংয়ের জার্নি আমরা উপভোগ করতে পেরেছি এই বাসটিতে। আর খারাপ কন্ডিশনগুলো সামনে নিয়ে আসতে গেলে গাড়ির বডি কন্ডিশন বেশ বাজে বললেই চলে। গাড়ির ভেতর থেকে বেশ বাজে বাজে কিছু সাউন্ড আসছিল, যেগুলো কিন্তু মানে মাথা ধরার মতন বললেই চলে। তাছাড়া আমার সিটটি যেহেতু পেছনে ছিল সেখান থেকে কিন্তু বেশ ভালো রকমের ইঞ্জিন সাউন্ড আসছিল, যেটা স্বাভাবিক বললেই ভুল হবে। তাছাড়া টাইম মেনটেনের দিক থেকে এসআর ট্রাভেলসের বেশ উদাসীনতা রয়েছে বলে আমার মনে হয়েছে। যেখানে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লেট হতে পারে, সেখানে প্রায় 15 থেকে 20 মিনিটের উপরে লেট করে তারপর আবার হোটেল বিরতিতেও 20 মিনিটের কথা বলে প্রায় আধা ঘন্টা 35 মিনিট অপচয় করা হয়েছে। আর এসব স্ট্যান্ডার্ড মানের বাসগুলোতে কিন্তু স্ট্যান্ডার্ড মানের যাত্রীরা জার্নি করে থাকে, যেহেতু বাহিরের কোনো প্রকার গরমগুলো শরীরে অনুভব না হয় তার জন্যই। তবে আবহাওয়ার জন্য হয়তো এসির কন্ডিশন এমন একটা বাজে হতেও পারে বলে আমার মনে হয়েছে। ওভারঅল জার্নিটা তেমন একটা খারাপও ছিল না, আবার তেমন একটা ভালোও ছিল না। তবে এনজয় করার মতন বেশ সুন্দর একটা জার্নি উপভোগ করতে পেরেছি আমি এই বাসটাতে। তাহলে ভিউয়ার্স, আমার এই জার্নি ব্লগটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। অবশ্যই দুঃখিত যে আমি শেষ প্রান্তে এসে কিছু ভিডিও সংগ্রহ করতে পারিনি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর অসংখ্য ধন্যবাদ জানাই এসআর ট্রাভেলসের এই বাসটির স্টাফদেরকে আমার ট্রাভেল ব্লগটিতে এত সুন্দর সাহায্য করার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।